দর্শক, নিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি। তারই বাস্তবতায় যেহেতু দেশে একটি রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে, এরই বাস্তবতায় আমাদের আজকের আলোচনার বিষয় অর্থনীতির প্রশ্নে রাজনীতি। আর এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাঙ্কর পেইন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান এবং অর্থনৈতিক বিশ্লেষক প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। রহমান ভাই মূলত পরিবেশের কথা বলল, যে ব্যবসায়িক একটা পরিবেশ দরকার। ব্যবসায়িক পরিবেশ স্বাধীনতার এত বছর আমরা পেরিয়ে গেলাম, এখনো কেন তৈরি হচ্ছে না? রাজনৈতিক হানাহানি কেন এখনো থেকে যাচ্ছে? ছোট একটি বিষয়ে কেন এখন আমরা সমঝোতায় আসতে পারছি না? সুপ্রিয় উপস্থাপক, আপনাকে এবং আপনার মাধ্যমে আপনাদের লক্ষ লক্ষ দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে অত্যন্ত একটা খুবই সমসাময়িক একটা বিষয় নিয়ে আপনি আমাদের ডেকে আমন্ত্রণ করেছেন, যে অর্থনীতির প্রশ্নে রাজনীতি। কান টানলে যেরকম মাথা আসে, অর্থনীতির কথা আসলেই রাজনীতি আসবেই। কারণ রাজনীতি হচ্ছে আপনার ফাউন্ডেশন অফ এ মডার্ন স্টেট। তাই আপনার রাজনীতি হচ্ছে চালিকা শক্তি সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার। তাই রাজনীতিতে যখন স্ট্যাবিলিটি থাকবে, তখন আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কনজেনিয়াল সুবিধাজনক প্রভাব থাকবে। রাজনীতি যখন নড়বড় হবে, ব্যবসা বাণিজ্যের ফাউন্ডেশন নড়বড় হবে। রাজনীতি যখন কনফ্লিক্ট ভায়োলেন্স হবে, তখন ব্যবসা বাণিজ্যের আমার পরিবেশটা প্রশ্নের নষ্ট জায়গাটা হয়ে যাবে। ছিল স্বাধীনতার এত বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা কেন সমঝোতা পারছি না? একেবারেই সোজা উত্তর। আমি তো খুব বোল্ডলি কথা বলার চেষ্টা করি। স্বাধীনতার ৪২ বছর পরেও আমরা আপনার এক গ্রহণযোগ্য অথবা পার্টিসিপেটিভ অথবা একটা হাসি খুশির নির্বাচনের একটা মডেল তৈরি করতে পারেনি। প্রত্যেকবার হয় হারু পার্টি বলবে শুল্ক কারচুপি, আর কেউ আর একটা কিছু বলবে। আপনি দেখুন, আমাদের বিশেষ করে ৯০ পর থেকে স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটি একটি বাদে প্রত্যেকটি নির্বাচনী প্রশ্নবিদ্ধ। তাই যেহেতু আপনার ইলেকট্রাল প্রসেস মসনদে যাওয়ার প্রক্রিয়াটা মসৃণ নয়, গ্রহণযোগ্য নয়, সুন্দর নয়, লেভেল প্লেইন নয়, সেই জন্য আপনার মসনদে যাওয়ার জন্য প্রত্যেক ৫ বছর পর্যন্ত আপনি গৃহযুদ্ধ, গ্রাউন্ড ওয়ার, এই রাস্তার রাজনীতি দেখবেন। এবং এটার ক্ষয়ক্ষতি এই পেইন্ট শিল্প হবে। বিশেষ করে এখন যে অবস্থাটা চলছে, এই যে অবরোধ বলছেন আর আপনি যাই বলেন, এটা যেটা করছে ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের এই শিল্পপতির যেটা দরকার, সেটা হচ্ছে একদম সেফ অ্যান্ড সিকিউর নির্বিঘ্ন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন। তো অবরোধ হলেই তো সাপ্লাই চেইন ভেঙে যাচ্ছে। তো সাপ্লাই চেইন ভেঙে গেলে আপনার যেই শিল্পগুলি প্রথম, নেক্সট হচ্ছে অবরোধ হলেই, পেট্রোল বোম ছুড়লেই, আর মানুষ মারা গেলেই, লাশের মিছিল বৃদ্ধি পেলেই আপনার যেই শিল্পগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে আরেকটি হচ্ছে ট্যুরিজম, আমাদের পর্যটন শিল্প। আমাদের এখন থার্ড বা ফোর্থ একটা সেক্টর হিসেবে ডেভেলপ করতেছে, আমাদের বিদেশি মুদ্রা বা নিয়ে আসার, ওটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ওভারঅল সব ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। রহন ভাই, আমি যদি আপনার কাছে জানি যে এতে আমাদের ইমেজগত ক্রাইসিসে পড়ে যাচ্ছে কিনা? অবশ্যই আমাদের ইমেজ ক্রাইসিসে পড়ছি আমরা। আগে আই ফিল প্রাউড টু সে আই এম এ বাংলাদেশি, আর এখন যদি আমি বাংলাদেশি বলি, তখন চিন্তা করি হোয়াট ইজ গোয়িং অন ইন মাই কান্ট্রি নাওডেজ। দেখেন, একটা লোক ঠিকমতো চলতে পারবে না, হাঁটতে পারবে না, একজন ট্যুরিস্ট আসতে পারবে না, যে একজন ডিপ্লোমেট ঠিকমতো যেতে পারবে না, রাস্তাঘাটে নানান রকম হয়রানি হচ্ছে। ইভেন একটা স্কুল গোয়িং স্টুডেন্ট, সে পেট্রোল বোমাতে পড়ছে। এইভাবে যে একটা বিশ্রী অবস্থা হচ্ছে, এটার জন্য আমি মনে করি, আপনি এর আগে যে প্রশ্নটা করেছিলেন তার উত্তরে আমি এক কথায় বলবো, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব আমাদের আমাদের এবং সহনশীলতারও অভাব। আমি মনে করি আই এম দ্য গ্রেটেস্ট ওয়ান, আর অন্য যারা আছে দে আর নট কম্পারেবল টু মি। এই যে একটা হাম্বরি ভাব, এইটাই আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। ইসলামে স্থবির করে ফেলছে, এটা কেন? সুপ্রিয় উপস্থাপক, আপনার পারমিশন নিয়ে, জেনারেলি টকশোতে পক্ষ বিপক্ষ থাকে, কিন্তু আজকে যে আমাদের এই
শিল্পপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সাহেব, উনি অসম্ভব ধরনের ভদ্র মানুষ, ওনার কথা থেকেই বুঝতে পারছি। কিন্তু আমি বোধহয় আরো কিছুটা অভদ্র। উনি যে কারণগুলো বলছেন অত্যন্ত বিনয়ের সাথে বলছেন যে আজকে আমাদের মূল্যবোধের এই হয়েছে সে হয়েছে। নো, রাজনীতি এখন সবচেয়ে বড় ব্যবসা। যাদের বাবার রাজনৈতিক ঐতিহ্যে বাসায় ভালো সোফা সেট ছিল না, আমাদের জাতীয় নেতৃত্ব, তারা শত কোটি টাকার বাসায় থাকে গুলশন বনানীতে, যার জন্য 70% পার্লামেন্টে 70% সিট রাজনীতিবিদদের কাছে চলে গেছে, ব্যবসায়ীদের কাছে চলে গেছে। আপনারা ভয় পেয়ে বা বিনয়ের সাথে এটা বলছেন না, কিন্তু আমি জানি যে আমি সত্য কথা বলছি বলে কেউ আড়ষ্ট হবে না, না সরকার না বিরোধী পক্ষ। তাই এই যে এই কারণে ইট ইজ এ ন্যাশনাল ক্রাইসিস। আপনার এই এই আজ আল্লাহ তাআলা দুষ্টকে শয়তানকে অনেক ক্ষমতা দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে না এগুলো শয়তানের কাজ, আমার মনে হচ্ছে এগুলো লোভের কাজ, সীমাহীন লোভ। যে আজকে ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে রাজনীতি করতে চলে গেছে কেন? আপনি তো দোষ দিতে পারবেন। আপনার রাজনীতি সবচেয়ে প্রফিটেবল। রাজনীতি প্রফিটেবল কিনা এই বিষয় নিয়ে আলোচনা করব একটা বিজ্ঞাপন বিরতির পর। প্রফেস ভাই, আপনাকে দিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম। বিরতির পূর্বে আপনি রাজনীতি একটি প্রফিটেবল ব্যবসা হিসেবে গণ্য করেছেন, এটা কেন? এটা উদাহরণ দিয়ে বলি। এই একটা সংসদে আপনি যদি আমাদের স্বাধীনতার পরবর্তী সংসদগুলো দেখেন, সেখানে কারা গেছে? স্কুল শিক্ষক, টিচার, ডাক্তার, লয়ার, প্রথিতযশা, যাদের বাসার খবর ছিল না, বাজারের খবর তাদের ছিল না। আর আজকে নতুন নতুন পাজারো হামান গাড়ি নিয়ে যারা পার্লামেন্টে যাচ্ছে, এটা বাংলাদেশের স্বাধীনতার চেতনার পরিপন্থী। যে যে দেশের মানুষ বুকানাঙ্গা, সে দেশের এমপি সাহেবরা, এটা কারণ হচ্ছে কি যে সংসদ দখল করে ফেলেছে কিন্তু ব্যবসায়ীরা। ব্যবসার রাজনীতি এক হয়ে গেছে, তাই রাজনৈতিক হামলার শিকার হয়ে যাচ্ছে এখন ব্যবসায়ীরা। এই যে দেখেন আমাদের দেশে এগুলো কেন হচ্ছে? আমাদের দেশে কোনো একটা জিনিস সিদ্ধান্ত কিরকম করে হঠকারী বা হুট করে নেওয়া হয়। কোন আমলা, আমি আমার মন্ত্রী, আমি রূপালী ব্যাংকের সাবেক পরিচালক, আমি আমার মন্ত্রীকে চিনি, উনি খুব ভালো মানুষ, সাদামাটা মানুষ। আমলারা তাকে কি বুঝাইছে কে জানে, উনি কালকে হুট করে বলে বসলো 1 টাকা 2 টাকা এগুলো রাবিশ, এবং আপনার এটা তুলে নেওয়া হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি বাংলাদেশে একটা ম্যাচের দাম 5 টাকা হবে? তাহলে কি আমার বাচ্চা যখন আমরা কামড়া খাবে ওটার দাম 5 টাকা হবে? তাহলে যদি 5 জন বা 6 জন বাচ্চা খায় 30 টাকা কি মাননীয় মন্ত্রী দেবে আমার বাচ্চাকে পকেট খরচ? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে একটা ম্যাচের দাম কি হবে? এই যে বাস ভাড়া তো 2টা একসাথে দিতে হবে, আপনার আসার পথেও আর যাবার পথেও। এগুলো কি করা হয়? এগুলো করা হয় কি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দেখে। একটা দেশের অর্থনীতি যখন বিকাশ করে, অথবা একটা দেশের অর্থনীতি যখন ইনফ্লেশন হয়, যে 1 টাকায় আর কিচ্ছু পাওয়া যায় না, তো তখন আপনার অটোমেটিক সেন্ট্রাল ব্যাংক এগুলো প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে টাকাগুলো উঠিয়ে নেয় অথবা সাপ্লাই দেয়, নতুন টাকা আর ছাপায় না। কিন্তু বাস্তবতায় এখনো 1 টাকা এবং 2 টাকায় অ্যাভেলেবল জিনিস পাওয়া যাচ্ছে। আমি প্রশ্ন করলাম 1000টা আইটেমের নাম আমি নিতে পারবো, আমি আপনাকে সময় নষ্ট না করার জন্য বললাম মাসিসের কি হবে, মাসিসের কি হবে? তো আপনার এই যে এগুলো হচ্ছে না ভেবে। আরেকটা ব্যাপার আছে, আমি এখানে জানিয়ে দিতে চাই, যেটা আমরা বুঝি, এবং অর্থনীতিবিদ আপনারা যারা দলবাজি দলকানা না, আমার বন্ধুরা আপনারা সতর্ক হয়ে যান। ব্যাংক নোট অ্যান্ড গভর্নমেন্ট নোট বলে একটা কথা আছে। তো ব্যাংক নোট হচ্ছে যেটার এগেনস্টে গোল্ড রিজার্ভ আছে, আর গভর্নমেন্ট নোট হচ্ছে যেটাতে সচিব সাইন করে। আপনার এই যে 5 টাকার নোট আপনার গভর্নমেন্ট নোট হবার বলার মানে হচ্ছে সরকার টাকা ছাপাবে, এবং আমরা ইনফ্লেশন হবে মনে করা হচ্ছে বা ভয় পাচ্ছি, সে ইনফ্লেশন বৃদ্ধি পাবে, সেটাকে কভার করার জন্য আপনার টাকা ছাপা। এখন আমি একটু তাত্ত্বিকভাবে কথা বলি। একজন আপনার আমাদের ইতিহাসে যারা যোদ্ধা, জেনারেল, রাজা, তো 2 বা 2 রাজা, 2 জেনারেল, 2 যোদ্ধা যদি একই সুন্দরীকে বিয়ে করতে চায়, যা হয় ইতিহাস পড়ে আমরা যা দেখি, বাংলাদেশে সেই অবস্থা হয়েছে। আরো বেশি সরাসরি বলি আপনাকে, পঞ্চপাণ্ডবের কথা জানেন মহাভারতের? পঞ্চপাণ্ডব তারা 5 ভাই মিলে আপনার মেয়ে একটা সুন্দরী নিয়ে আসছে, মা কাজ করতেছিল, মাকে বলছে মা দেখো আমরা কি এনেছি। মা বলছো যাই আনছোস 5 জনে ভাগ করে নে, বাংলাদেশের ক্ষমতাকে এখন 5 জনে ভাগ করে নিতে হবে, নাহলে বাংলাদেশের মানুষ এরকম বোমা গুলি বা এইসবে মারা যাবে। তাই আমি প্রিয় দেশবাসী, আপনারা যতই ঘুমানোর চেষ্টা করেন, আপনারা যতই আলাদা আলাদা থাকার চেষ্টা করেন,
প্রিভিলেজড, আমরা যারা সুটটাই পরে আসি, আমাদের বন্ধুরা এমপিরা মিনিস্টাররা, আমরা নিরাপদ। আপনারা আক্রান্ত হচ্ছেন, আপনারাই এটার জন্য তাড়াতাড়ি করে সমাধান নিয়ে আসেন। আপনি বারবার ভীষণ 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 করতেছেন, ভীষণ মসনতে যাওয়া, ভীষণ এমপি হওয়া, ভীষণ রাজনীতি করা। আমি রাজনীতি না করলে ভিসি হতে পারি না, আমি রাজনীতি না করলে ব্যাংকের ডাইরেক্টর পর্যন্ত হয়েছে চেয়ারম্যান হতে পারি না, আমি রাজনীতি না করলে অ্যাম্বাসেডর হতে পারি না। মেরিটোক্রেসি হ্যাজ বিন এস্টাবলিশড বাই পলিটোক্রেসি, এবং পলিটোক্রেসি আপনাকে নোংরা করে দেওয়া হয়েছে, ডার্টি পলিটিক্স। তো এইগুলো বলতে আমাদের তো ভয় নেই, এর জন্য আমাকে যদি কারাবরণ করতে হয় আমি রাজি আছি, জি, রহমান ভাই। কোনো সমস্যা নাই। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা মুসলিমেও কিছু লোকের কাছে সারা 16 কোটি মানুষ বন্ধ হয়ে আছে? আমি আপনার সঙ্গে কথাটা ঘুরিয়ে বলবো, 100% আপনাকে মেনে নিলাম। আমি বলতে চাই আপনার মস্তিষ্ক আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। আমি বলি আমাদের মস্তিষ্ক, আমাদের এলিট, রুলিং এলিট, তাদের কাছে বাংলাদেশের 16 কোটি মানুষ আপনার বন্দী হয়ে গেছে। ইনক্লুডিং আমিও হয়তো সেই সুবিধা সমালোচনা আমরা করলাম, এখন সংক্ষেপে আপনি তাহলে সাজেশন বলেন আমাদের করণীয় কি আছে? হোয়াট ইজ আওয়ার? এত বড় আপনি আমার মতন একটা তুচ্ছ প্রফেসরকে 16 কোটি মানুষের ভাগ্যর পথকে ফিরানোর জন্য আপনি বলছেন যে সাজেশন দিতে, আমি সাজেশন দিলে আমাকে দুই পক্ষে গালাগালি শুরু করবে, ক্রস ফায়ার। আমি যদি একটু ন্যায্য কথা বলি, আমি তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক, একেবারে স্পষ্টভাবে আমার পরিবারের 2-3টা এমপি আছে আওয়ামী লীগের। কিন্তু আমি যদি এখন বলি যে দেশের মানুষকে বাঁচাতে গেলে একটা সমঝোতার দরকার, কিন্তু যারা মনে করতেছে রাজাকার এবং তাদের দোসর বা জাতীয়তাবাদী এবং তাদের দোসর রাজাকারদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, ওরা এটা বিশ্বাস করে। আমি আমার ছাত্রদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা ওটা বিশ্বাস করে। কিন্তু শিক্ষক হিসাবে আমি কি বলতে পেরেছি এটা অসম্ভব? ইতিহাস সে সাক্ষ্য দেয় না। 30-35% আচ্ছা, আমরা রাজনীতির কথা বাদ দিয়ে যদি অর্থনীতির প্রশ্নেই জিগে, যে অর্থনীতির মূল বিষয়টাই হচ্ছে বিনিয়োগ, এই পরিস্থিতিতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে কিনা? একেবারে থিওরিটিক্যাল, একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমাদের বিনিয়োগের ক্ষেত্রে সবসময় আমাদের গতি স্লথ। আমাদের আপনার স্বাধীনতার পর থেকে আমরা এই পর্যন্ত মাত্র 8 বিলিয়ন আনতে পেরেছি ডলার। এটা অত্যন্ত লজ্জাজনক একটা ফিগার। কিন্তু এটার জন্য রাজনীতিক সহিংসতাই মেইন না। আমাদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি কোরিয়ান ইপিজেড আজকে 15 বছর হচ্ছে না কেন? কারণ হচ্ছে যে কোরিয়ান প্রেসিডেন্ট চেয়ারম্যান আমাকে বলেছে যে আমাদের কাছ থেকে পুরো প্রজেক্টের পার্সেন্টেজ চায়। তো আপনার এই দিস ইজ করাপশন। কোরিয়ান এরকম বহু। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যদি আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্নই থাকে, সংক্ষেপে অ্যান্সার আসবে, যে সরকারের কাছে আপনি অর্থনীতির প্রশ্নে কি পরামর্শ রাখবেন? সরকারের কথা আমি বলবো যে দেখেন, আপনার সরকার তার নিজস্ব স্ট্যান্ডে থেকে যে বিরোধী দলের কাছে নতজানু পরাজিত না হয়েও কিন্তু আলোচনার দ্বার উন্মুক্ত করে যে আমরা তো তোমাদেরকে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাব না, তোমরা আমাদের দিতে না, কিন্তু এই রক্তারক্তি বন্ধ করতে হলে আসো আমরা বসি। এবং এখন যদি একটা ইলেকশনও ডিক্লেয়ার করে তাহলে ইলেকশন ইজ নট দি প্রবলেম হিয়ার। এখন সরকার যদি 2000 মানে আপনি সমঝোতার কথা বলছেন, আপনি কি পরামর্শ রাখবেন? আমার পরামর্শ হচ্ছে ব্যবসায়ী হিসেবে আমরা বলবো, আমরা যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করছি, প্রত্যেকেই ব্যাংক দিয়ে টাকা দিতে, যতদিন অবরোধ চলবে, যতদিন হরতাল চলবে, ততদিনে সকল ব্যাংকের